বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয়, আর এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানানো হয়েছে দেখুন। এখন কেবলমাত্র ঘূর্ণাবর্তায় রয়েছে, এটা আমাদের সাউথ কোস্টাল উড়িষ্যার কাছাকাছি রয়েছে। এটার প্রভাবে আজকে রাত্রে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশ এটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 27 তারিখ নাগাদ এটা আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে অতিক্রম করবে আমাদের উপকূল অঞ্চল। 27 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদিনই মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ কলকাতায় পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। শুরুতে কথা ছিল 3টে পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তবে বৃহস্পতিবার তিনি কলকাতায় আসার আগে বদলায় সেই সূচি। জানা যায় 3টে নয় 2টো পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তালিকা থেকে বাদ পড়ে দক্ষিণ কলকাতার সেবক সংঘ। বিধানসভা ভোটের আগে পুজো উদ্বোধনেও কি রাজনীতির টক্কর? একদিকে যখন লাগাতার একের পর এক পুজোর উদ্বোধন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন শুক্রবার এই ভূমিকায় দেখা যাবে অমিত শাহকে। বৃহস্পতিবার রাতেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তবে তার মধ্যেই বদলালো তার সফরসূচি। শুক্রবার 3টে নয় 2টে পুজোর উদ্বোধন করবেন তিনি। কলকাতার হাই প্রোফাইল পুজোগুলির অধিকাংশের সঙ্গেই জড়িয়ে রয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরা। সেই তুলনায় বিজেপির হাতে রয়েছে গুটি কয়েক পুজো। এই আবহে বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছানোর পর শুক্রবার অমিত শাহ 3টে পুজোর উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর ছিল। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, সল্টলেকের ইজেডসিসি এবং দক্ষিণ কলকাতার সেবক সংঘ। আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি, এবং প্রথমে ইজেডসিসি ঠিক ছিল যে উত্তর কলকাতা এবং ইজেডসিসির পুজো তিনি উদ্বোধন করবেন। কিন্তু তারপরে আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাঁচি এই জন্য যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের। কিন্তু রাতে অমিত শাহ কলকাতায় পা রাখার ঠিক আগেই জানা যায় 3টে নয় 2টো পুজোর উদ্বোধন করবেন তিনি। তালিকা থেকে বাদ পড়ে দক্ষিণ কলকাতার সেবক সংঘ। জানানো হয় সন্তোষ মিত্র স্কোয়ার এবং ইজেডসিসির পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। মাঝে যাবেন কালীঘাট মন্দিরে। এর আগে বুধবারই কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল হলো অমিত শাহর পুজো উদ্বোধন। 87 নম্বর ওয়ার্ডে সেবক সঙ্গে 26শে সেপ্টেম্বর চতুর্থীর দুপুরে যাবার কথা ছিল তার। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে তা বাতিল। এই নিয়ে জল্পনা তীব্র হয়। বৃহস্পতিবার শেষ অবধি জানা গেল অমিত শাহর উদ্বোধনের তালিকা থেকে বাদ পড়েছে সেবক সংঘ। দুদিন আগে তারাই বলতেন যে কলকাতা বাংলায় পুজো হয় না। বিজেপির পুজো মানে কি? বিজেপির পুজো মানে একজন তৎকাল বিজেপি তৃণমূল থেকে সবে গেছে, কোথাও দেখবেন একটা হল ভাড়া করছে সল্ট লেকে, তাদের পুজো বলে কিচ্ছু নেই। যে বিজেপির এমপিরা, তাদের এলাকার কোনো পুজোয় যাওয়ার মতো পুজোই নেই অমিত শাহ। কিসের জনসংযোগ এদের, কিসের সংগঠন? পুজোর পর বিজেপি যে এই রাজ্যের বিধানসভা ভোটের জন্য ঝাঁপাতে চলেছে তা কার্যত স্পষ্ট করে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্যের নেতাদের। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হলো কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। প্রদেশের নেচার, প্রদেশের ইস্যু সব সম্পর্কেই ভূপেন্দ্র যাদব ওয়াকিবহল। আর তার সাথে সাথে নিজে একজন বাংলাভাষী, ত্রিপুরার মতো রাজ্য সিপিএমের করাল গ্রাস থেকে উদ্ধার করা বিপ্লব দেব এখানে যদি সহপ্রভারী হিসাবে কাজ করে, স্বাভাবিকভাবে আমি মনে করি এতে আমাদের সংগঠন এবং আমাদের নির্বাচন কুশলতা অনেক বেশি বাড়বে। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, তাঁকে পুরোটা মুখ্যমন্ত্রিত্ব করতে দেয়নি তো বিজেপি, যে তাঁকে দিয়ে মুখ্যমন্ত্রিত্বটা হচ্ছে না। তো সেই বিপ্লব দেব, যাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে মাঝপথে সরিয়ে দিতে বাধ্য হয়েছে বিজেপি, তাকে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গকে। এই পার্টিকে কি মানে ওদের ভগবান শ্রীরামচন্দ্র এসেও রক্ষা করতে পারবেন না। ভূপেন্দ্র যাদব নরেন্দ্র মোদী ও অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগে 2013 সালে রাজস্থান, 2014 সালে ঝাড়খণ্ড, 2017 সালে গুজরাট ও উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটের গুরুদায়িত্ব সামলেছেন এবং দলকে সাফল্য এনে দিয়েছেন। 2020 সালে বিহার বিধানসভা ভোটেও বিজেপির দুর্দান্ত ফলাফলের নেপথ্যে ছিলেন ভূপেন্দ্র যাদব।
এবার পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতা দখলের লক্ষ্যে তার উপরই বড় দায়িত্ব দিলেন মোদি শাহ। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্যোগের পর কেটে গিয়েছে 48 ঘন্টারও বেশি, কিন্তু দুর্যোগের অভিঘাত সামলে ওঠা তো দূরের কথা, এখনো দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রেহাই নেই অভিজাত আবাসনের বাসিন্দাদেরও। কলকাতার অভিজাত সব আবাসন, কিন্তু দুর্যোগের দুদিন পরও সেখানে দুর্ভোগ এতটুকু কমেনি। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা। তারপর 48 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু দুর্যোগের অভিঘাত সামলে ওঠা তো দূরের কথা, এখনো জল যন্ত্রণায় খাবি খাচ্ছে বিভিন্ন এলাকা। দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা ইএম বাইপাসের ধারে উদিতা আবাসন। বৃষ্টি বিপর্যয়ের জেরে দুদিনের বেশি সময় বিদ্যুৎহীন এই অভিজাত আবাসন। বৃহস্পতিবার সকাল 10টায় উদিতা আবাসনে গিয়ে দেখা গেল বাইরে অজয়নগর সার্ভিস রোড জল থই থই করছে। আবাসনেরও ভিতরে তখনও জমে রয়েছে জল। বিদ্যুৎ নেই, লিফট চলছে না। চরম ভোগান্তির শিকার উদিতা আবাসনের বাসিন্দারা। যেখানে দাঁড়িয়ে রয়েছে উদিতা আবাসনের ভিতরে, গতকাল হাঁটু পর্যন্ত জল ছিল, আজকে সেখান থেকে পরিস্থিতির একটু বদল ঘটলেও জমা জল কিন্তু এখনো রয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ 4টি পাম্প রীতিমতো 48 ঘন্টা ধরে কাজ করেও কিন্তু এই জল বের করতে পারেনি। আবাসনের যারা আবাসিকরা ছিলেন তাদের মধ্যে 50% মানুষকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে। হোটেলে এখন এই মুহূর্তে তারা রয়েছেন। পরশুদিন সকাল থেকে উদিতাতে জল ভরে আছে, কারেন্ট নেই, মোবাইল চার্জ হচ্ছে না। আমাদের এখানে অনেক এল্ডারলি কাপলস আছেন, এল্ডারলি সিটিজেন্স আছেন যারা মেডিকেল সাপোর্টে আছে, ভেন্টিলেটর সাপোর্ট বা মনিটর সাপোর্ট বা এরকম অক্সিজেন সাপোর্টে আছেন। সো ওনাদের নিয়ে এখন অসুবিধা হচ্ছে যে লাইট ফুরিয়ে গেছে, লাইট নেই, তো মনিটরগুলো চলছে না, ওরা কাউকে যোগাযোগ করতে পারছে না, ওষুধ শেষ হয়ে গেছে, খাবার জল শেষ হয়ে গেছে। জল নেই, আলো নেই, এও যেন এক নরক যন্ত্রণা। সকালে সিএসসির কর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখে যাওয়ার পর বেলা 12:30 নাগাদ উদিতা আবাসনে বিদ্যুৎ আসে, তাও আংশিকভাবে। আমরা নিজেরা যারা এখানের উদিতা রেসিডেন্টস আছে, আমরা যতটা কাজ করছি ততটাই হচ্ছে। বাইরের থেকে আমি বলতে পারবো না বিশেষ একটা সুবিধা পেয়েছি। 50% অফ এল্ডারলি পিপল হ্যাভ লেফট ফর আদার হোটেলস। আপনি হিলটনে চলে যান, আইটিসিতে চলে যান বা গেটওয়েতে চলে যান, দেখবেন এখানে লোক ভর্তি। কলকাতার অন্যতম অভিজাত এলাকা বালিগঞ্জ। বৃষ্টি বিপর্যয়ের দুদিন পরেও সেখানে ভোগান্তির ছবিটা যথেষ্ট শোচনীয়। বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনের বেসমেন্টে এখনো জলে ডুবে গাড়ি। সবকটা গাড়ির কোমর পর্যন্ত অংশ জলে ডুবে, আর বাইকের তো শুধু হেডলাইট জলের বাইরে, বাকিটা জলের তলায়। বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনে আমরা রয়েছি। আবাসনের ছবিটা বর্তমানে কি সেটা দেখাবো। যে আবাসনের আশেপাশে চারদিকে যে জল জমেছিল সেই জল বেরিয়ে গেছে, কিন্তু আবাসনের বেসমেন্ট ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা দেখেছিলাম যেদিন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয়েছিল সেই দিনের ছবি এখানকার দেখেছিলাম। আজকের কি ছবি? আজকে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে আবাসনের বেসমেন্টে একের পর এক যে গাড়িগুলো পার্কিং করে রাখা ছিল সেগুলো এখনো জলের তলায় ডুবে রয়েছে। এক রাতের বিপর্যয়ে অনন্ত ভোগান্তি, কে নেবে দায়? ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।